This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকে বলে মোনালিসাকে নাকি এক একটা অ্যাঙ্গেল থেকে এক এক রকম লাগে, ডান দিক থেকে একরকম, বাঁ দিক থেকে একরকম, আবার একদম সোজাসুজি দেখলে একদম অন্যরকম। লায়নেল মেসির এই ভারত সফরটাও কিন্তু অনেকটা সেরকম, জানেন তো। মানে মেসি ভারতে এলেন, 4-5 জায়গায় ঘুরলেন। কে ঘুরলেন? মেসি একজনই, কিন্তু তার সফরকে এক একজন এক এক রকমভাবে দেখলেন, এক একটা অ্যাঙ্গেল থেকে, এক একটা দৃষ্টিভঙ্গির থেকে। বিজেপি একরকমভাবে দেখলো, কংগ্রেস একরকমভাবে দেখলো, আর তৃণমূল আরও অন্যরকম করে দেখলো। এবার দেখুন, গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এরা যেভাবে খুশি দেখুন, মেসি নিজে ভারতকে কিভাবে দেখলেন, এটা আমাদের জানার খুব আগ্রহ ছিল। অবশেষে উত্তরটা কিন্তু পেয়ে গেছি, জানেন তো। ইনস্টাগ্রামে মেসি একটা ভিডিও পোস্ট করেছে এই ভারত সফর নিয়ে। 1 মিনিটের ছোট্ট ভিডিও আর কি, বেশি বড় না, কিন্তু ভিডিওটায় বাংলা আছে। কোথায় আছে জানেন? গোটা বিষয়টার ব্যাকগ্রাউন্ডে, গোটা ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে বাংলা গান বেজেছে, আর তার সঙ্গে সঙ্গে সামনে যেগুলো ঘুরে বেরিয়েছে সেগুলো সফরের বিভিন্ন মুহূর্তের ছবি। মেসি মাঝখানে তার মুগ্ধতা প্রকাশ করেছেন স্প্যানিশে, বলেছেন ভারত তার দুর্ধর্ষ লেগেছে, দারুণ লেগেছে, আবার আসবেন। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতার আতিথেয়তায় মুগ্ধ, এই সমস্তগুলো সব কিছু হয়েছে। আরও বলেছেন সুযোগ পেলে ভারতের মাটিতে ম্যাচ ট্যাচ খেলতে চান, ইত্যাদি ইত্যাদি, মানে যা যা বলে থাকেন কেউ আর কি কোনো জায়গায় গেলে। মানে বুঝতে পারছেন, 1 মিনিটের এই ভিডিওতে বাংলা গান আছে, কলকাতার নাম আছে, কিন্তু কি নেই সেটা বুঝতে পেরেছেন কি? একটা জিনিসই নেই, যুব ভারতীর কোনো ছবি নেই, একটাও মুহূর্ত নেই। এটা সবাই দেখেছেন। হয়তো ভেবেছেন যে মেসি ভদ্রতা করে ওই সমস্ত ভিড় ভাড় গণ্ডগোল, বিশেষ বিশেষ কিছু মুহূর্ত, সেগুলোকে হয়তো বাদ ঠাত দিয়ে আমাদের অস্বস্তিতে না ফেলার জন্যই এই ভিডিওটা বানিয়েছেন। বিষয়টা ঠিক সেরকম না। আবার আরেকটা জিনিস হতে পারে, এটা অনেকে কিন্তু ভাবতে পারে, হয়তো ভেবেছেন যে প্রত্যেক ক্রিয়ার যেহেতু একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এক্ষেত্রেও ফিজিক্সের সূত্র মেনে সেটাই হয়তো হয়েছে। এই যে অরূপ বিশ্বাস, তিনি ক্রীড়ামন্ত্রী হিসেবে অব্যাহতি নিয়েছেন, এই খবরটা পেয়েছেন বলেই তো কেউ কেউ ধরে নিতে পারেন যে নিশ্চয়ই খবরটা পাওয়ার পরেই মেসি ঠিক করে ফেলেছেন ওই বিতর্কের মধ্যে আমি নেই বাবা, ওই জন্য যুব ভারতীর যাবতীয় মুহূর্ত তার ভিডিওর থেকে শটান বাদ দিয়ে দিয়েছেন। কারণ তো একটাই, তাদের মনে হচ্ছে আরে যুব ভারতীতে তিনি যতক্ষণ ছিলেন, অরূপ বিশ্বাস তো তার গায়ে একদম লেপ্টে ছিলেন, তাই অরূপ বিশ্বাস ক্রীড়া দপ্তর থেকে আপাতত বাদ বলে মেসি হয়তো তার সঙ্গে যাবতীয় মুহূর্তকে বাদ দিয়ে ভিডিও পোস্ট করেছেন। এবার সেই মুহূর্তগুলোকে, মানে অরূপ বিশ্বাসকে বাদ দিয়ে ভিডিও পোস্ট করতে গিয়ে হয়তো পুরো যুব ভারতীটাই বাদ চলে গেছে। দেখুন, এরকম যারা ভেবেছেন বা ভাবছেন তারা হয়তো দেখেননি মেসির ভিডিওতে যেরকম যুব ভারতীর কোনো মুহূর্ত নেই, তেমন আরও একটা জিনিস নেই, আরও একটা জিনিসের নাম গন্ধ নেই, যেগুলো ছিল, থাকতে পারতো কিন্তু নেই। কি জানেন? রাজনীতির নাম গন্ধ নেই। মানে ধরুন, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগেই ওখানে যা কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে, মেসি বেরিয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাঝ রাস্তার থেকে কনভয় ঘুরিয়ে ফিরিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তেলেঙ্গানা, মহারাষ্ট্র, দিল্লি, এই 3টে রাজ্যে 3 মুখ্যমন্ত্রীর সঙ্গে তো মেসি দেখা হয়েছিল, কিন্তু তিনি লায়নেল মেসি তিনি কিন্তু তার ওই ভিডিওতে রেবন্ত রেড্ডি, দেবেন্দ্র ফডনবিস বা রেখা গুপ্তার সঙ্গে কোনো ছবি নিজের পেজে রাখেননি। এবার ধরুন, এটা বলতে পারেন যে ফডনবিস বা রেখা গুপ্তা তারা তো ঠিক আছে, তারা ফুটবলের সঙ্গে ছিলেন না, কিন্তু রেবন্ত রেড্ডি 6 মাস ধরে প্র্যাকটিস করেছেন, তারপর নিজে একদম পুরো ফুটবলের মতো সেজে পাস ঠাস করলেন, খেলারই তো ছবি ছিল, রাখতে পারতেন, রাখেননি। ফডনবিসের স্ত্রী সেলফি তুলেছিলেন তার সঙ্গে, হ্যাঁ, তার সঙ্গে মানে আপাত দৃষ্টিতে রাজনীতির কোনো সম্পর্ক হয়তো নেই, এটা কেউ ভাবতে পারেন, কিন্তু মেসি সেই ছবিটাও রাখেননি। এটা কি একটা স্পষ্ট বার্তা? এইবার এইটা বুঝতে চেষ্টা করছি।
দেখুন, মেসি কি বোঝালেন যে খেলার মাঠে রাজনীতির কোনো জায়গা নেই, জায়গা থাকা উচিত না, এবং এ ব্যাপারে সব দলই সমান পরিত্যাজ্য, সবাইকে দূরে রাখাটাই ভালো। এটা তো নিশ্চিত যে মেসি তৃণমূল, বিজেপি বা কংগ্রেস এগুলো কিচ্ছু বোঝেন না, কিন্তু যেটা বোঝেন সেটা রাজনীতি এবং রাজনীতির ভূমিকা। তিনি কি রাজনীতিকে দূরে রাখাই ভালো, এই বার্তাটা অত্যন্ত সচেতনভাবে ছড়িয়ে দিয়ে গেলেন। মানে দেখুন, রাজনীতি কিন্তু আবার সর্বঘটে ক্যাঁটালি গলার মতো, সব কিছুতে সমাজের সর্বস্তরে সর্বঘটে থাকতে চায়, কিন্তু সর্বক্ষেত্রে যে রাজনীতিকে জায়গা দেওয়া উচিত নয় সেটাই কি মেসি শেখালেন? শেখার কিন্তু শেষ নেই, কিন্তু মুশকিল হচ্ছে শেখান তো অনেকেই, শেখেন কে? এই যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করনাথ, তিনি মেসির এই ভিডিওটা দেখেছেন কিনা আমি জানি না, যদি দেখেও থাকেন, মানে এত ভাইরাল হয়েছে, সবাই ঝাঁপিয়ে পড়ে দেখছে, কিন্তু কিছু যে শেখেননি এটা পরিষ্কার বুঝতে পারছি। কি করে বুঝলাম ভাবছেন তো? আরে বোঝার সহজ একটা মুহূর্ত তিনি তৈরি করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কিচ্ছু শেখেননি। এই যে তিনি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে যখন দেখলেন, তার সাথে একটা মঞ্চে রয়েছেন, ওই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের অনুষ্ঠান ছিল, সেখানেই গেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, আমন্ত্রিত হিসেবেই গেছিলেন। এবার সেখানে স্বাভাবিকভাবেই উপাচার্যও ছিলেন, আর পরিষদীয় মন্ত্রীকে সেখানে দেখতে পেয়ে তিনি এমন উচ্ছ্বসিত, এমন আবেগপ্রবণ হয়ে পড়েন, সরাসরি মঞ্চেই মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করার ইচ্ছে প্রকাশ করে বসেছিলেন। এগিয়েও গেছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন প্রায় পায়ের দিকে। শেষ মুহূর্তে শোভনদেব চট্টোপাধ্যায় তাকে নিরস্ত করেছেন। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ও কিন্তু এক্ষেত্রে একটা সুন্দর বার্তা দিয়েছেন তাকে, বলা ভালো তাকে সামনে রেখে গোটা শিক্ষক সমাজ বা আমাদের শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যারাই জড়িত তাদের সবাইকে মন্ত্রী একটা বার্তা দিয়েছেন। কি বার্তা? শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, শিক্ষকের কাজ পায়ে হাত দেওয়া না। আসলে শিক্ষকদের হাত যে সবার মাথায় থাকা উচিত, শিক্ষকদের তো আমরাই দেখা হলে পা ছুঁই, আর তারা আমাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, এটাই তো দস্তুর। সেটাই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন। কিন্তু মুশকিলটা কি জানেন? বাস্তবে সেটা কি হচ্ছে? আর সেটা হচ্ছে না বলে কি এই শিক্ষাক্ষেত্রে অযোগ্যদের ভিড় বাড়ছে? আপনারা দেখেছেন কত বড় চারপাশে এরকম একটা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়ে গেছে, কত যোগ্য শিক্ষককে সরিয়ে রেখে অযোগ্যরা টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন রকম দুর্নীতি করে চাকরি পেয়ে গেছিল। এবার তার ফলে আবার এমন অবস্থা হয়েছে 26,000 শিক্ষকের এক লপ্তে চাকরি চলে গেছে। ভাবা যায় 26,000 ছোট সংখ্যা নয়। এবং তারপরেও আজকেও 300-র ওপর শিক্ষকের চাকরি গেছে। হাইকোর্টের রায়, বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি নির্দেশ দিয়েছেন ওই দার্জিলিংয়ে, সেখানেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমন অনিয়ম হয়েছে, সরাসরি তিনি সবার চাকরি খেয়ে নিয়েছে। এবার এটাকে চাকরি সবাই বলতে পারেন যে এটা আমি খাওয়া কথাটা ব্যবহার করলাম, হয়তো ঠিক করলাম না, কিন্তু এটাই কিন্তু এবার রাজনীতিকদের মুখে শুনতে পাবেন আপনারা। ইতিমধ্যেই ওখানে দার্জিলিংয়ে ওখানে বন্ধ ঠন্ধ ডেকে দেওয়া হয়েছে সে বিভিন্ন স্কুল টুলে। এগুলো হবে কারণ প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্যর থেকে উপলক্ষ্যটা বড় হয়ে যায়। সবাই চেষ্টা করবেন ওই মূল জায়গাটা, কি কারণে বিচারপতি এতজনের চাকরি এক লপ্তে খারিজ করে দিলেন, সেটা কারোর সামনে আনতে ইচ্ছে করবে না, কারণ সেটার মধ্যে দুর্নীতি জড়িয়ে রয়েছে। সেটা হলে আবার রাজনীতিকদের অসুবিধে, সুতরাং তারা গোটা বিষয়টাকে অন্যদিকে নিয়ে চলে যাবেন। এবার বিচারপতি তিনি নিজেই টার্গেট হয়ে যাবেন, হয়তো অতীতে হতে দেখেছি আমরা। এটাই হচ্ছে মজা। আসলে কি জানেন, এই শিক্ষকদের হাত ওই রাজনীতিকদের পায়ের দিকে যাচ্ছে বলেই কি রাজ্যের শিক্ষা ব্যবস্থা এরকম উচিত শিক্ষা পাচ্ছে? আমার যেটা সব থেকে বড় পাওনা, আমি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের কাছাকাছি যাওয়ার কোনোদিন কোনো উপলক্ষ হয়নি। তৃণমূল কংগ্রেসের কর্মচারী সংগঠনের মঞ্চে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মঞ্চে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখে গদগদ হয়ে পড়েন উপাচার্য।
মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইএনটিটি ইউসি পরিচালিত কর্মচারী সমিতির রক্তদান শিবিরে উপাচার্য হাজির ছিলেন। মঞ্চে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখে তার ভূয়সী প্রশংসা করেন উপাচার্য শঙ্করনাথ। শটান পায়ের কাছে ডাইভ দিতেও যান উপাচার্য। ওনাকে আজকে রিকোয়েস্ট করব যে ওনার পা ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। আমি এই আশীর্বাদ আমি নিতে চাইছি সেগুড়ে বালি ফেলে দেন মন্ত্রী নিজেই। শিক্ষকদের ভিতরে ভয়ঙ্কর শ্রদ্ধা, আমি কোনো শিক্ষকের প্রণাম নিই না। শিক্ষা দিলেন মন্ত্রী। শিখলেন কি উপাচার্য? শোভনদেব চট্টোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শেখালেন। তিনি শিখলেন কি শিখলেন না এটা পরের কথা, বুঝতেই পারছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শোভনদেব চট্টোপাধ্যায় একা কতজনকে শেখাবেন বলুন তো? শেখানোর শেষ নেই জানি, কিন্তু সবাইকে তো ধরে ধরে শেখানো সম্ভব নয়। এরকম ছবি, এই টাইপের ছবি, এটা তো আমরা অতীতেও দেখেছি, এই কয়েকদিন আগেই দেখেছি। এবং যে কথাগুলোকে মানে ওনার কথা বা সেই সময় যেগুলোকে দেখেছি সেগুলোকে এক কথায় কোট আনকোট যে চাটুকারিতা বলে, শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষে বোধহয় সবাইকে শিখিয়ে শেষ করা সম্ভব নয়। এই নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতার পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠান ছিল, জানেন? ওই অনুষ্ঠানের মঞ্চে 3 পুলিশ কর্তা ছিলেন। একজন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর এবং আরেকজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। এবার এরা ওই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে ওখান থেকেই আবেদন করেন। এবার দেখুন, আপনারা বলতেই পারেন কে ব্যক্তিগতভাবে কি চান না চান সেটার ওপর কারোর হাত থাকে নাকি। ঠিক ব্যক্তি হিসেবে আমরা প্রত্যেকে সাংবিধানিক একটা অধিকারের আমাদের আছে, আর কি অধিকারটা আছে, আমরা সেই অধিকারটা ভোগ করি, আমরা চাইতেই পারি কাউকে, এটা আমাদের ব্যক্তিগত মতামত। ঠিক, কিন্তু ব্যক্তিগতভাবে যখন কোনো পুলিশ কর্তা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই কোথাও গিয়ে আরেকবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বলে এরকম একটা মঞ্চ থেকে আবেদন করেন, তখন মনে হয় সব পদই কি একরকম, সব পেশায় কি একরকম? কিছু কিছু পেশার তো কিছু কিছু দায়বদ্ধতা থাকে। পুলিশের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করি তারা তো নিরপেক্ষ হবেন, ঠিক যেরকম সাংবাদিকদের ক্ষেত্রে এটা হয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কেউ বলতেই পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি পছন্দ করি, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সুতরাং তার প্রতি বাহিনীর যে আলাদা একটা আনুগত্য এটা তো দেখানোই যেতে পারে। কিন্তু সত্যি করে বলুন তো, মুখ্যমন্ত্রী নিজেও কি চান যে প্রকাশ্যে কোনো পুলিশ কর্তা তার হয়ে ভোট ভিক্ষা করছেন উর্দি পড়ে? সম্ভবত তিনি চান না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই সমস্ত করলে বিরোধীরা সুযোগ পেয়ে যায়, আর এই জন্যই তো বিরোধীরা পুলিশকে দলদাস বলে দেগে দিতে পারে। ওই পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে 3 পুলিশ কর্তা ওই চাটুকারিতার নিদর্শন রাখার পর সেটাই তো হয়েছিল। শুভেন্দু অধিকারী শুধু সেই 3 জনের বক্তব্য প্রকাশ করেননি, ওই 3 জনের কথার ওপর ভিত্তি করে, মানে এই বলে না এটা এক হাঁড়ি চালের মধ্যে যখন জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে ভাত তৈরি করা হয় তখন একটা চাল টিপেই বলে দেওয়া যায় গোটা হাঁড়িটার চালের কি অবস্থা। হচ্ছে সেরকম শুভেন্দু স্যাম্পল সার্ভে করে নিয়েছেন, ওই 3 জনকে ধরে নিয়েছেন, আর ধরে নিয়ে কলকাতা পুলিশের 915 জন অফিসারকে একসঙ্গে এক লপ্তে দলদাস বলে দেগে দিয়েছিলেন। এবং শুধু সেখানে থেমে যায়নি ব্যাপারটা, কিন্তু ওই 3 জনের বক্তব্য সমেত বাকি পুলিশ অফিসারদের নাম সব কিছু লিস্ট করে নির্বাচন কমিশনকে চিঠি করে পাঠিয়ে দিয়েছিলেন। এবার দেখুন, একটা ব্যক্তিগত মতামত একটা সুশৃঙ্খল বাহিনীকে কোন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দিল। এতে সেই বাহিনীর অমর্যাদা হলো, এতে মুখ্যমন্ত্রীরও অমর্যাদা হলো। হয়তো তার মনে হচ্ছে যে এই রকম শুভানুধ্যায়ের দরকার নেই, এ ভালোর থেকে খারাপ করে বেশি। সত্যিই তো, ভোট কবে হবে এখনও ঠিক নেই, হয়তো মাস 5 এখনও দেরি আছে, কিন্তু তার আগেই সরকারি কর্মীরা যদি চাটুকারিতার লোভ সামলাতে না পারেন তাহলে তার ঝক্কি কত সুদূর প্রসারী হতে পারে এবং কিভাবে সেটা ভালোর বদলে খারাপ করতে পারে সেটা তো দেখতে পাচ্ছেন। এবং সেটা করানোর জন্য
কীভাবে সবাই ওঁত পেতে থাকেন সেটাও তো শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিয়েছিলেন। এই একই কারণে যতই মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে শোকজ করুন, দলদাস বলা তো বন্ধ করছেন না মোহাম্মদ সেলিম বা জগন্নাথ চট্টোপাধ্যায়। এমন সব নিদর্শন হয়ে গেছে, তাতে কিছুতেই এই দাগগুলো পুলিশের ওপর থেকে তোলা যাচ্ছে না, তুলতে দিচ্ছেন না। এই কিছু কিছু লোকই তুলতে দিচ্ছেন না, মনে করিয়ে দিচ্ছেন। অথচ দেখুন, এর আগে গতকাল যখন ওই অরূপ বিশ্বাস তিনি মানে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন এবং শোনা গেল তার ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাকে আপাতত এই তদন্ত যতদিন না শেষ হয় এরকম একটা সময় পর্যন্ত তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে দায়িত্ব থেকে। এটা শোনার পর রাজনৈতিক নেতারা কি বলেছিলেন? সুকান্ত মজুমদাররা বলেছিলেন এটা সব গটাপ, সাজানো ঘটনা। এবার রাজীব কুমারের ক্ষেত্রেও তো অনেকটা সেই রকমই বক্তব্য এদের। দেখুন, এটা কিন্তু অত সহজ বিষয় নয়। অরূপ বিশ্বাস এবং রাজীব কুমার সহ যে 3 পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার মধ্যে একজন অনিশ সরকার, তাকে তো সাসপেন্ড করা হয়েছে। এই ব্যাপারটা তো সহজ নয়। রাজীব কুমার শোকজের চিঠি পেয়েছেন, তার অধস্তন অফিসারদের নিয়ে গঠিত তদন্ত কমিটি সেটা তার ভূমিকা খতিয়ে দেখছে। তাহলে বুঝতে পারছেন, এটাতে তার সার্ভিস রেকর্ডে আলাদা প্যারাগ্রাফ এই মুহূর্তে যোগ হোক চাই না হোক, তা ভাবমূর্তি বা ইমেজে যে একটা অদ্ভুত কালো দাগ লেগে গেল সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তারপরেও কেন রাজীব কুমারকে দলদাস বলে মনে করছেন বিরোধীরা? কেন ওই যে অতজন আরও 2জন পুলিশ কর্তা, তার মধ্যে একজন একইভাবে রাজীব কুমারের মতোই শোকজ হয়েছেন, আর একজন যে সাসপেন্ড হয়ে গেলেন তার তো সার্ভিস রেকর্ডে দাগ পড়ে গেল। এবার এগুলো তো সব বাস্তব, এগুলো তো কোনোটাই মিথ্যে না। তারপরেও এদের বিরুদ্ধে কেন তোপ দাগছেন? তার কারণ হচ্ছে ওই কিছু লোক শেখেন না এবং অতীতের কৃতকর্মগুলো তাড়া করে ফেলে, ওগুলো মোছা যায় না। রাজীব কুমার বলুন, বিধাননগরের সিপি মুকেশ বলুন বা ডিসি অনিশ সরকারের কথা বলুন, এরা সবাই হলেন আদর্শ বলির পাঠা। এই সরকারের নীতি হলো কাজের সময় কাজী, কাজ পুরালে পাঁচি। কিষাণজি তার জীবন দিয়ে অনুভব করেছেন। ডিজি শোকজ মানে পুলিশ বাহিনীর শোকজ। আমরা তো বলবো বিদ্রোহ করুন পুলিশ। সুতরাং দেখতে পাচ্ছেন একটা ঘটনা কোনখান থেকে কোনখানে পৌঁছে যায়। যেভাবে যিনি দেখছেন তিনি সেভাবেই ওই রাজীব কুমার সহ বাকি আইপিএসদের বিরুদ্ধে রাজ্যের অবস্থানকে ব্যাখ্যা করে দিচ্ছেন। এবং ভাবুন, জগন্নাথ চট্টোপাধ্যায় শুনলেন তো, তিনি পুলিশ বাহিনীতে বিদ্রোহের ডাক দিয়ে ফেললেন। এবার এই সময় এই ডাক দেওয়াটা খুব স্বাভাবিক। সবাই বলে যখন কোনো পরিবর্তন হয় বা পরিবর্তন হবে, তারা সেটা নাকি সবার আগে টের পায় এই পুলিশ বাহিনী। আর পুলিশ বাহিনীর ব্যবহার নাকি তখন আচার আচরণ নাকি বদলে যায়। এটা রাজনীতি যারা করেন, যারা এই প্রশাসনের সঙ্গে যুক্ত থাকেন, যারা একাধিক জমানার বদল দেখেছেন আর কি, সেই অর্থে তারা কিন্তু এটা জানেন। একটু যারা অভিজ্ঞ তাদের সাথে কথা বললে জানতে পারবেন যে 11 সালের আশেপাশে তখন কিন্তু কিছু পুলিশ কর্তার এরকমভাবেই আচার আচরণে বদল আসতে শুরু করেছিল। এবার তারপরে বদল আসার জন্যেই ওই চরম বদলটা, মানে 34 বছরের বাম শাসনটা, সেটা শেষ হয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই গদিতে বসেছিলেন। এইটা বলে দেওয়াটা খুব হয়তো সরলীকৃত হয়ে যাবে, কিন্তু ঘটনাচক্রে সেটাই তো হয়েছিল। এবার সেই একই কথা মাথায় রেখেই কি জগন্নাথ চট্টোপাধ্যায় পুলিশ বাহিনীতে বিদ্রোহের ডাক দিলেন। এবার এটা কিন্তু অত্যন্ত একটা কৌশলী ডাক, কারণ তারা অধিকাংশ সময় কি বলে থাকেন, পুলিশকে কেন দলদাস বলে থাকেন? পুলিশকে দলদাস বলার প্রধান কারণই তো হচ্ছে তাদের যাবতীয় বিদ্রোহগুলো সেগুলো পুলিশ দিয়েই তো দমন করে দেওয়া হয়। এই পুলিশের ভূমিকার জন্যেই তো বিভিন্ন ক্ষেত্রে তারা যেটা বিভিন্ন গ্রামাঞ্চল একদম তৃণমূল স্তরে যে সংগঠন গড়তে চান সেটা ধাক্কা খায়, তারাই অভিযোগ করেন। কিন্তু আজকে সুযোগ পেয়ে তারাই পুলিশ বাহিনীতে বিদ্রোহের ডাক দিয়ে দিলেন। এতে নিজেদের ওই পুলিশের সঙ্গে বেশ সহমর্মিতার একটা বার্তা দিতে পারলেন, এবং পাশাপাশি এতে যদি একটু চিড়ে ভেজে আর কি, মানে সত্যি যদি এরকম কিছু একটা হয়
তাহলে 26-এ তাদের সুবিধা হবে। অন্ততপক্ষে শাসক দলকে পুলিশ কোনো সুবিধে দেবে না এরকম একটা আশা তাদের মনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। সেই দিক থেকে সেটা মাথায় রেখে তারা এরকম একটা ডাক দিয়ে বসে রইলেন। এটা কিন্তু ঘটনা। যদি ডিজি শোকজ হন, সেটা গোটা বাহিনীর, বিশেষ করে পুলিশের মতো একটা রেজিমেন্টেড বাহিনীর কোথাও গিয়ে শ্লাঘায় আঘাত করতে পারে। দেখুন, সেটা যে সরকার জানতো না, মুখ্যমন্ত্রী জানতেন না তা তো নয়, তারপরেও এই সিদ্ধান্ত নিয়েছেন তার তো একটাই মাত্র কারণ, এত বড় তিনি খুব ভালো করে মানুষের মন বোঝেন এবং এটাও জানেন মানুষ কিন্তু বোঝে, মানুষ একদম সর্বক্ষেত্রে নির্বোধ নন। তাই জন্য তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি একটা চান্স নিয়েছেন যে এই যে স্বার্থত্যাগ করলেন তিনি, এই যে কড়া ব্যবস্থা নিলেন তিনি, তাতে তার ইমেজ এত গুণে বেড়ে যাবে। যেখানে এই বিদ্রোহ টিদ্রোহর কথা যদি হয়, 2-4 জন যদি বেঁকেও বসেন, তাহলেও তার খুব একটা অসুবিধা হবে না। ওই ভোটের নদীটা পার হয়ে যেতে, বৈতরণী পার হয়ে যাবেন তিনি। সব মিলে বুঝতে পারছেন, বিরোধী দল হিসেবে জগন্নাথ চট্টোপাধ্যায়রা ফয়দা নেওয়ার কথা ভাবতেই পারেন। এটা যখন দেখা যাচ্ছে তখন অন্য অঙ্কটাও পাশাপাশি কষা হচ্ছে। আমরা অন্য কথা ভাবছি। দেখুন, রাজনীতিতে এই বিরোধী বিষয়টা কি, একটা কনস্ট্যান্ট টার্ম, ধ্রুব সত্য, হ্যাঁ ধ্রুবক, কোনো নির্দিষ্ট দল নয়। যখন যে ক্ষমতায় নেই সেই বিরোধী, আজ যে বিরোধী কাল সে শাসক দল হতেই পারে, একইভাবে যে শাসক সে তো কাল বিরোধীও হতে পারে। এবং যখন যে বিরোধী হয় সেই মনে করে এই চাটুকারদের হাত, যারা শাসক, যারা ক্ষমতাবান, তাদের পায়ের দিকেই এগোয়। সবার ভাবনা কিন্তু এক পথে থাকে, এটার বাইরে কেউ যায় না। এবং তার বিনিময়ে শাসক তার হাত রাখে চাটুকারদের মাথায়, এবং সেই মাথায় হাত থাকার সুবাদে আসলে চাটুকাররা খুব সুকৌশলে নিজেদের স্বার্থ সিদ্ধি করে নেয়। কিন্তু সেটা কি সর্বক্ষেত্রে সত্যি? যুবভারতীতে দর্শকরা মেসি দর্শনের সুযোগ না পাওয়ায় প্রবল জনমত তৈরি হচ্ছে। সেই জনমতের ভিত্তিতেই যে রাজ্য সরকার তদন্ত কমিটি গড়া থেকে শুরু করে এই যে পুলিশ কর্তাদের শোকজ করেছে বা সাসপেন্ড করেছে, বা ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস অব্যাহতি চাইতে বাধ্য হয়েছে, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এগুলোতে কোনোটাতে কোনো সন্দেহ নেই। এবার তৃণমূল বলছে সরকার রাজধর্ম পালন করেছে। এবার সেই বিষয়টা অন্য অনেকভাবে, মানে গোটা বিষয়টা যে শুধু বিরোধীরা তাদের মতো করে দেখছেন এরকম তো নয়। রাজনীতি তো প্রত্যেক রাজনীতিকেরই একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, এক দলের মধ্যেও থাকতে পারে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবভারতীর ঘটনার সময় দেশে ছিলেন না, গতকাল ফিরেছেন, এবং তারপর ফিরে যখন তিনি এটা নিয়ে বক্তব্য রেখেছেন, তার বক্তব্য ওই রাজধর্মের বক্তব্যকেই সমর্থন করেছে, দলের সুরেই সুর মিলিয়েছেন তিনি। কিন্তু তার মধ্যেও নিজেদের ব্যক্তিগত মতটা, মানে যেটা রাজনীতি, সেইটা যে কোনো সময় থেমে থাকে না, এই বার্তাটা, এটা কি তিনি জানিয়ে দিতে বা বুঝিয়ে দিতে কোনো কসুর করেছেন? কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেঁট হয়েছে। উদ্যোক্তাদের একাংশের গাফিলতি বলুন বা আয়োজন যারা করেছেন তাদের যেমন গাফিলতি রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই কারণেই ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে এনকোয়ারি শুরু হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল, সেটা তো তিনি স্বীকার করেছেন, স্বীকার করে ক্ষমা চেয়েছে। এবং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয়, এটা সকলকে সুনিশ্চিত করতে হবে। যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিল, কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আধিক্যেতামি, বেশি উৎসাহী হয়ে আধিক্যেতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের, অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে, তাদের জবাবদিহি করতে হবে। সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে,
ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। আজকে বহুদিন পরে বাংলার শিশুরা অত্যন্ত অনাবিল আনন্দ পেল জোকারের খেলা দেখে। যুব ভারতীতে গিয়ে সস্তার নাটক লিডার অফ অপোজিশন, ওনার যদি কিছু বলার থাকতো, বিধানসভা তো রয়েছে। রাজ্য সরকারের প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত, অরূপ সুজিতের জেল যাত্রা, এটাই আমাদের দাবি। এবার দেখুন, ঠিক যে লাইনে কথা বলার দরকার শুভেন্দু অধিকারী সেই লাইনেই কথা বলেছেন, এটার মধ্যে কোনো নতুনত্ব নেই। রোজ রোজ তিনি গোটা বিষয়টার মধ্যে যেখানে যেখানে ফাঁক পাচ্ছেন, যা যা তথ্য পাচ্ছেন, সেগুলোকে নিজের মতো করে পেশ করছেন এবং নতুন নতুন অভিযোগ তুলছেন। সে অভিযোগ ঠিক হতে পারে, ঠিক না ভুল, সেগুলো তো তদন্ত সাপেক্ষ, যাদের করার তারা করবেন, এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো আজকে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আমার বিশ্বাস আপনাদের কাছেও লেগেছে। এবং যখন আপনারা ওনার কথাগুলো শুনছিলেন, আমি নিশ্চিত আপনাদের চোখের সামনে অরূপ বিশ্বাসের মুখটা ভেসে ভেসে উঠছিল এবং সেই সঙ্গে নিশ্চিতভাবে এটাও মনে হচ্ছিল, আরে অরূপ বিশ্বাস এই তৃণমূলে তো আবার আদি নব্য বলে একটা বিষয় আছে, এর ঘনিষ্ঠ ওর ঘনিষ্ঠ বলে একটা বিষয় রয়েছে। অরূপ তো কোথাও গিয়ে এটা ওই যারা বর্ষিয়ার নেতৃত্ব, আদির নেতৃত্ব, তার মধ্যে একজন বলে পরিচিত, মুখ্যমন্ত্রীর প্রবল ঘনিষ্ঠ, এইগুলো আপনাদের ভেসে আসছিল মনের মধ্যে আমি নিশ্চিত, এবং এটাও ভাবতে শুরু করেছিলেন তাহলে এই ফাঁকে তারা যে আধিক্যতা করেছেন এবং তার জন্যে তাদের যে কোথাও গিয়ে জবাবদিহি করতে হবে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্পষ্টভাবে বুঝিয়ে দিলেন। মানে এইভাবে বার্তা দেওয়ার সুযোগটা তিনি ছাড়লেন না। দেশে ফিরেই কিন্তু রাজধর্ম ঠিক কী সেটা সবিস্তারে বুঝিয়েছিলেন এবং তার এই বক্তব্যগুলোর মধ্যে সেই রাজধর্ম যে শুধু বাইরে, মানে সরকার তার প্রজাদের ওপর, অর্থাৎ আপনার আমার ওপর যে জিনিসটা করে, আমাদের নিয়ে যেটা করে, সেটার জন্যেই রাজধর্ম, এরকম না, দলের ভেতরেও যিনি দায়িত্বপ্রাপ্ত থাকেন তার একটা রাজধর্ম থাকে, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বুঝিয়ে দিলেন। এবার এটাকে আপনারা কেউ কেউ গোষ্ঠীর দ্বন্দ্ব, বিভাজন, হ্যান ত্যান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন, সেটা তো একটা অন্য আলোচনার বিষয়, সেটা এই মুহূর্তে থাক। কিন্তু আমাদের কাছে যেটা রাজধর্ম সেটা বোঝাতে গিয়ে দুরকম উদাহরণ দিয়েছিলেন অভিষেক। একটা অতীতে বিজেপির রাজধর্ম পালন না করার উদাহরণ, আর আরেকটায় বর্তমানে তৃণমূল সরকারের রাজধর্ম পালনের উদাহরণ। অতীত, বর্তমান হয়ে গেল, কিন্তু ভবিষ্যতের রাজধর্ম দেখুন, অভিষেক অতীত আর বর্তমানেরটা বললেও ভবিষ্যতেরটা ফাঁকা রেখেছিলেন। এই জায়গাটাই হচ্ছে মজার, জানেন তো, এটা বিজ্ঞান আর রাজনীতি মিলেমিশে জাস্ট একাকার হয়ে যায়। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে কোথাও কোনো ফাঁকা জায়গা থাকতে পারে না, ভ্যাকুয়াম হতেই পারে না, কিছু না কিছু এসে সেই ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। এবার দেখুন, ভবিষ্যতের রাজধর্মের জায়গাটা, সেই জায়গাটা ফাঁকা রেখেছিলেন, ওই নিয়ে আলোচনাটা। এবার রাজধর্ম পালন কি? রাজধর্ম কথা বলতে গেলে তো কে রাজধর্ম পালন করবেন সেটা বলতে হবে, সেই জায়গাটা আপাতত ফাঁকা রাখা হয়েছে, মানে অভিষেক রেখেছেন। তাই ভবিষ্যতের ফাঁকা জায়গাটা দেখতে পেয়ে সেটা পূরণ করতে এগিয়ে এলেন শ্রমিক শুভেন্দু জুটি। আসলে কি জানেন তো, এই ওই আজকে যখন ওই সাংবাদিক সম্মেলনে বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে আজকে তো ওরা সরকারকে একদম তোপের পর তোপ দেখে যাবেন, কিন্তু ওই সুযোগ সন্ধানী রাজনীতিক বলতে যা বোঝায় এরা তো তাই, অত্যন্ত চোখ কান খোলা রেখে সারাক্ষণ তো চলতে হয়। নিশ্চয়ই টের পেয়ে গেছিলেন যে অভিষেক একটা জায়গা ফাঁকা রেখেছেন, সেই জায়গাটা পূরণ করার জন্যে হয়তো তাদের দিকেই তাকিয়ে আছেন কেউ কেউ, তাদের যারা আর কি তাদের সঙ্গে রয়েছেন, তাদের সমর্থক, এরা তাদের কাছে প্রত্যাশা করতেই পারেন। এটা ভেবেই কি শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে শ্রমিক ভট্টাচার্য বলে দিলেন যে আগামী জুন মাসে সরকারের হয়ে পুলিশের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। খেয়াল করে দেখুন, একটা বক্তব্য কত বড় তার অভিঘাত এবং কত বড় ইঙ্গিত। একটা প্রাথমিক ইঙ্গিত, সেটা আপনারা বুঝতে পারছেন যে যেটা তাদের প্রত্যাশা,
এটা বিজেপি সমর্থক থেকে নেতা প্রত্যেকেরই প্রত্যাশা যে তারা সরকার গড়বেন, তারা ক্ষমতায় আসবেন, সুতরাং তারপর তারা পুলিশের সাথে কথা বলবেন, এটাই তো খুব স্বাভাবিক। এটা নিয়ে কোনো রকম বিভ্রান্তি বা এটা নিয়ে কোনো রকম অতি আলাদা করে আলোচনা করার কিছু নেই আর কি। আলোচনা করার জায়গাটা হচ্ছে এই বক্তব্যের অন্য দিকটায়। রাজনীতিকরা সব বক্তব্যেরই দুটো করে দিক রাখেন, তো এটা হচ্ছে এই সেকেন্ড দিকটা, যেটা নিয়ে কিন্তু একাধিক সম্ভাবনা আছে, আর যেখানে একাধিক সম্ভাবনা থাকে সেখানে একাধিক বিভ্রান্তিও তৈরি হয়ে যায়। এক এক করে বলি আপনাদের। দেখুন, জুন মাসে নতুন সরকার শপথ নিয়ে নেবে, এটা নিয়ে কোনো বিভ্রান্তি নেই। এবার তৃণমূল না বিজেপিকে শপথ নেবে কেউ জানে না, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি যখন বলছেন কথাটা, ওই বললাম নিশ্চিতভাবে তিনি বিজেপিকেই সরকারে দেখতে পেয়েছেন। এবার সেই সরকারটা এলে ধরে নিচ্ছি যদি বিজেপির সরকার আসে, তাহলে সেই সরকারে শুভেন্দু অধিকারীকে কোন চেয়ারে তিনি দেখতে চেয়েছেন। তার প্রথমেই নাম মনে পড়েছে শুভেন্দু অধিকারী পাশে বসেছিলেন বলে, হতে পারে, কিন্তু রাজনীতিকরা এত সহজ অঙ্কে তো কখনো মুখ খোলেন না। দেখুন, বিজেপির এখন এই মুহূর্তে বা এই সাম্প্রতিক যে কটা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে বলে আগের থেকে আশান্বিত হয়েছে এবং লড়াই করেছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা কমন প্রশ্ন ছিল, মুখ্যমন্ত্রীর মুখটা কোনটা, কাকে সামনে রেখে বিজেপি এই ভোটটায় লড়ছে। এই প্রশ্নের মুখে কিন্তু বারবার বিজেপির নেতাদের পড়তে হয়েছে, সেটা এখানকার নেতা হোক বা দিল্লি থেকে আসা নেতা। এবার দেখুন, সেই মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কত মুখ চোখের সামনে ঘুরে বেরিয়েছে, ভাসিয়েও দেওয়া হয়েছে। কখনো সেটা মিঠুন চক্রবর্তী, কখনো সেটা সৌরভ গাঙ্গুলি, বিভিন্ন যে যখন পেরেছেন, যার মতো করে পেরেছেন, ইঙ্গিত দিয়েছেন বা স্পষ্ট বলেছেন। কিন্তু যারা যখন এখানে ক্ষমতায় থেকেছেন বঙ্গ বিজেপি, অদ্ভুতভাবে সেই বঙ্গ বিজেপির নেতাদের কিন্তু কখনো প্রজেক্ট করা হয়নি, সেটা দিলীপ ঘোষই হন বা সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য। এবং শ্রমিক ভট্টাচার্য কিন্তু সেই ট্র্যাডিশনটাকে একটা ব্রেক করতে চাইলেন, এটা মনে হতেই পারে, কিন্তু মুশকিল হচ্ছে তাতেই তো একের পর এক বিভ্রান্তি। তাহলে কি তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন শুভেন্দু অধিকারীকে? হতে পারে। পুলিশের সাথে বৈঠক মুখ্যমন্ত্রী যখন তখন করতে পারেন, কিন্তু সাংবাদিকদের তো নির্দিষ্ট একটা উত্তর লাগে, তাই না? আমরা সবসময় কিন্তু চেষ্টা করি, জানেন তো, এত বিভ্রান্তিতে চারপাশে ভরে আছে না, আপনাদের ওপর আরও কিছু বিভ্রান্তিকে চাপিয়ে দেওয়ার জাস্ট কোনো মানে হয় না। আমরা চেষ্টা করি পরিষ্কার করে জিজ্ঞেস করি, একটু বলে দিন না, তাহলে তো ঝামেলা মিটে যায়। লোকজনকে নিজেদের কল্পনার গোড়ায় ধোঁয়া দিতে বসতে হয় না, কি হয় কি হতে পারে, এই সমস্ত এত চাপের মধ্যে আরও নতুন চাপ পোষায় বলুন? কিন্তু সাংবাদিকদের ছোড়া প্রশ্নের উত্তরে পাশে বসা শুভেন্দু অধিকারীকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর মুখ কোনোটাই কিন্তু পরিষ্কার করে বলেননি রাজ্য সভাপতি। কি বলেছেন সেটার মধ্যে একটা এড়িয়ে যাওয়ার বিষয় আছে, এবং সেটা যখনই বলেছেন তাতে আবার নতুন বিভ্রান্তি তৈরি হয়ে গেছে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন ভবিষ্যৎ মন্ত্রিসভার সদস্য, এটাতে তিনি নিশ্চিত যে ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভাতে থাকবেন। এটার একটা বার্তা হচ্ছে যে যতই যেভাবে ভাবুন, কখনো ভবানীপুরে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হোক শুভেন্দু অধিকারীকে, তিনি যেখানেই দাঁড়াবেন সেখানেই জিতবেন, এটাতে নিশ্চিত শ্রমিক ভট্টাচার্য, এবং তারা ক্ষমতায় আসছেন এটাতেও তিনি নিশ্চিত, এই দুটো। এবং তিনি নিশ্চিত সেক্ষেত্রে মন্ত্রিসভার সদস্য হবেন তিনি, এটা সবাই মোটামুটি ধরে ঠরে নিতেই পারেন আর কি। কিন্তু আসল প্রশ্নের কি হলো, সেটাকে এইভাবে ক্লিয়ার করছেন নাকি এই জন্যে যে এটা বলার অধিকার তার নেই, অথবা সেই চান্স নেই, কোনটা নেই আমরা জানি না। এবার এই ধরনের বিষয় হলে না, এর পরে আর কি হতে পারেন, কোন মন্ত্রী হতে পারেন, এগুলো নিয়ে খুব একটা কেউ মাথা ঘামাবেন না, কারণ পুলিশের সাথে তো অনেকেই এরকম আলোচনায় বসতে পারেন, ক্রীড়ামন্ত্রীও বসতে পারেন কোনো বড় খেলা হলে, অথবা পরিবহন মন্ত্রীও বসতে পারেন কোনো একটা এরকম বিশেষ কারণ হলে, অথবা ক্রীড়ামন্ত্রী পরিবহন মন্ত্রীর বাইরে পুলিশ মন্ত্রীও হতে পারেন। এবার অতীতে আমরা এই ক্রীড়ামন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর এই কম্বিনেশন আমরা দেখেছি, একসঙ্গে সামলেছেন, সুভাষ চক্রবর্তী সামলেছেন, মদন মিত্র সামলেছেন, ফলে সেরকম একটা কম্বিনেশনও হতে পারে, সব কিছুই হতে পারে। কিন্তু সেগুলো নিয়ে কারোর মাথা ব্যথা আছে বলুন? সবার তো ওই একটা জায়গাতেই
ওই যাবতীয় কৌতূহলটা। এবার এই রকম একটা কৌতূহলের জায়গায় ধুঁয়ো দিয়েও পরিষ্কার না করে ধোঁয়াটা চারপাশে ছড়িয়ে রাখলেন, যে তাতে দলের মধ্যে আবার একটা বিভ্রান্তি তৈরি হবে না তো? জুন মাসে আবার মিটিং হবে, বিরোধী দলনেতাকে আপনি দেখতে পাবেন, মিটিংটা তিনি নেবেন, উনি নেবেন। তার মানে কি ধরে নেওয়া যেতে পারে যে আপনারা মেনে নিচ্ছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুখ করে আপনার বিধানসভা? বিজেপি কোনো মুখ মুখোশের রাজনীতি করে না। বিজেপি ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়, কিন্তু এটা নিঃসন্দেহে যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে উনি থাকবেন। সুতরাং আমি বললাম, যেহেতু উনি পুলিশের সঙ্গে এত লড়াই টড়াই করেন সকাল থেকে রাত পর্যন্ত, বারবার কোর্টে যান, জীবন্ত পুড়িয়ে মেরে দিচ্ছিল, সেই জন্য ওর সব পুলিশগুলোকে চেনে। ওই বৈঠকটা দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে উনিই নেবেন জুন মাসে, এটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। এটাকে বলে আগুনের ওপর ছাই চাপা দেওয়া, জানেন তো, ধামা চাপাও বলতে পারেন আর কি। প্রথম বক্তব্যটা যে এমন জায়গায় গিয়ে তাকে ফেলে দিয়েছে সেটা বুঝতে পেরে তড়িঘড়ি সামাল দেওয়ার চেষ্টা করলেন, এটা কিন্তু সবাই জানেন। আর শুভেন্দু অধিকারী তিনি এই অস্বস্তির থেকে বাঁচতে বলে দিলেন সিম্বলিক। খেয়াল করলেন মাঝখানে বলছিলেন সিম্বলিক। আসলে কৌতূহলের পারদ যত চড়ছিল ততই গোটা ব্যাপারটাকে প্রতীকী করে দিতে চাইছিলেন বিরোধী দল নেতা। এবার তার মধ্যেও কিন্তু একটা অন্য অঙ্ক আছে, এটাকে প্রতীকী করে দিলে এই যে আলোচনাটা চলছে ওই আলোচনাটা আর এগোবে না। তাতে তাকে নিয়ে যদি কোনো রকম টানাপোড়েন তৈরি হওয়ার সম্ভাবনা থেকেও থাকে, এটা থেকে রাজনীতিতে কোন কথার থেকে কোথায় কি পৌঁছে যায় দেখলেন তো, এতক্ষণ ধরে বলছিলাম একটা ছোট্ট কথা কোন জায়গায় গিয়ে আঘাত করতে পারে। ফলে এই আলোচনাটা কোথায় গিয়ে তার হয়তো কোথাও সামান্য সম্ভাবনা রয়েছে বা বেশি সম্ভাবনা রয়েছে, এই পুরো জিনিসটাই যদি কেঁচে গন্ডুস হয়ে যায় তাহলে কি হবে? সেই জন্যই তিনি গোটা বিষয়টাকে তিনিও ধামাচাপা দিতে চাইছিলেন তার মতো করে। কিন্তু তাতে কি হয়? মুখ্যমন্ত্রীর পদটা হয়তো তাতে এটাও ঘটনা একটা সেফ জায়গায় থাকে, মানে যেরকমভাবে গোটা জিনিসটার অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছিল তার থেকে হয়তো তার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, এরকম জায়গায় গোটা গল্পটাকে আপাতত থামিয়ে দেওয়া যেত। এবার প্রশ্ন হলো, কনফিউশন তো হলো, এটা বুঝতেই পারছেন বিভিন্ন দিক থেকে, এই কনফিউশনটাকে ইচ্ছাকৃতভাবে ছড়ানো হলো নাকি এই কনফিউশনটা বিভ্রান্তিটা দলের মানে অন্দরমহলে রয়েই গেছে? বিজেপিতে কে কোন পদে বসবেন, কে মুখ হবেন, এগুলো একটা শৃঙ্খলাবদ্ধ পদ্ধতিতে পরিচালিত হয় এবং এটা সত্যিই বিজেপির একটা ট্র্যাডিশন। বহু ক্ষেত্রে তারা সামনে কোনো মুখকে না রেখেই লড়েছেন, বা অনেক সময় সরকারে যে সরকারে তারা রয়েছেন পরের বছর সেই আগের সরকারের মুখ্যমন্ত্রীকে তারা চেয়ার না দিয়ে অন্য কাউকে হঠাৎ করে তুলে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিয়েছে। একাধিক ক্ষেত্রে হয়েছে, গুজরাটে হয়েছে, হিমাচলে হয়েছে, এরকম হয়েছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই বক্তব্যটা ঠিক থাকতো, কিন্তু ওই পুলিশের সাথে আর কারোর নাম মনে পড়লো না, হ্যাঁ শুভেন্দু অধিকারীর নামটাই মনে পড়লো। এটা বলে ফেলে যে একটা রীতিমতো জটিলতা তৈরি করে ফেলেছেন, এটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য বুঝতে পারছিলেন। এবার এই একটা জায়গায় দেখুন বিজেপির যেখানে একটা ওই সমস্ত কিছু মানে বিজেপিতে সিস্টেমেটিক ওয়েতে তো চলে, রেজিমেন্টেড পার্টি বলে, তো সেই জায়গাটায় একটা বিভ্রান্তি তৈরি হলো। এবার বিভ্রান্তিটা চোখে লাগছে, এতগুলো কথা বললাম তার কারণ এটা রেজিমেন্টেড পার্টি। রেজিমেন্টেড পার্টির ক্ষেত্রে এরকম বিভ্রান্তিগুলো অনেক বড় করে চোখে পড়ে এবং ঘটনাচক্রে কাকতালীয়ভাবে এই একটাই এরকম বিভ্রান্তি তো আজকে আরও একটা দেখা গেছে উত্তরপ্রদেশ, অবশ্য এখানে না। আর যোগী আদিত্যনাথ বলেছেন উত্তরপ্রদেশে এসআইআর করে 4 কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং সেই 4 কোটি ভোটারের 90% বিজেপির ভোটার। এবার বলুন, আপনার আর বিভ্রান্ত হওয়ার আর বাকি রইল? আর কনফিউজড হওয়ার বাকি রইল কিছু? পুরো কনফিউজড হওয়ারই কথা। এতদিন ধরে এখানে তৃণমূল কী বলছিল আপনারা শুনে আসছিলেন যে প্রতি পদে তৃণমূলের অভিযোগ ছিল, এমনকি তার আগের থেকে ইন্ডিজোট, রাহুল গান্ধী, তাদের প্রত্যেকের একটাই অভিযোগ ছিল, নির্বাচন কমিশন
বকলমে বিজেপির হয়ে ব্যাট করছে। সেখানে বিজেপির শক্তিশালী সরকারের শক্তিশালী মুখ্যমন্ত্রী তিনি কি বললেন? বাউন্সার দিয়ে বসে রইলেন। তিনি বলছেন যে 4 কোটি নাম বাদ যাবে এবং সেটা কমিশন করছে, এবং 4 কোটি নাম মধ্যে 90% যে বিজেপির ভোটার, এটাতে তিনি নিশ্চিত। মানে সোজা কথায় বলতে গেলে এটা তিনি বলে দিলেন যে বিজেপিকে বিপাকে ফেলার চেষ্টা করছে নির্বাচন কমিশন, ইচ্ছাকৃতভাবে, সুনির্দিষ্টভাবে। কারণ না হলে এরকম 90% বিজেপির ভোটারই বাদ যাবে, এটা তো বলা যায় না। কত বড় অভিযোগ ভাবতে পারছেন? এই অভিযোগ কিন্তু চট করে শোনা যায় না। এটাকে এবার এটার পাশাপাশি আপনারা একবার চোখ মেলে দেখুন বা চোখ বন্ধ করে ভাবুন, শুভেন্দু অধিকারী কি বলেন। সেই প্রথম দিন থেকে যবে এসআইআর শুরু হবে বলে শোনা গেছে বিহারের পর, তিনি 1 কোটির থেকে শুরু করেছেন, আস্তে আস্তে 1.5 কোটি চলে গেছেন। এখনো বলছেন যা বলেছেন তা তো হবে, তার থেকে বেশিও হতে পারে। এবং এই বাদ যাওয়াটাই যে দরকার, এই বাদ যাওয়াটাকেই যে তিনি প্রাণপণে চাইছেন, অভ্যর্থনা জানাচ্ছেন, এটা একটাই তো কারণ হতে পারে যে এর ফলে বিজেপির লাভ হবে। অর্থাৎ তিনি তৃণমূলকে এটা বলার সুযোগ করে দিয়েছিলেন যে দেখেছেন তো বিরোধী দল নেতা এই সমস্ত কথাগুলো বলছেন, বলার সুযোগ পাচ্ছেন, তার কারণ কমিশন তো ওদের হয়ে কাজ করছে, ওদের হয়ে লোকজনকে বাদ দিচ্ছে। আর সেখানে এত বড় একটা রাজ্যের, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলে দিলেন যে লোকজনকে, ভোটারদের নামগুলো বাদই দেওয়া হচ্ছে বিজেপি দেখে। এটা কীরকম হলো? আদিত্যনাথের এই বক্তব্য কিন্তু সিরিয়াসলি বাউন্সারের থেকে কোনো অংশে কম নয়। এটাকে দুরকমভাবে দেখা যেতে পারে। এক, কমিশনকে চাপে ফেলে বিরোধীদের বিভ্রান্তিতে ফেলে দিতে চাইলেন যোগী। এবার লোকে ভাববে আরে কি হচ্ছে, এটা 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 কোনটাকে ঠিক বলে ধরবো? সাধারণ মানুষও এই বিভ্রান্তিতে ভুগবে। এটা হলে একটা জিনিস হবে জানেন তো, এই যে এক পেশে বক্তব্যগুলো চারপাশে ছড়িয়ে যাচ্ছিল, হয়তো সেখান থেকে বিভ্রান্তির স্তরে চলে গেলে অন্তত সেইগুলোকেই ধ্রুব সত্য বলে সাধারণ মানুষ আর ভাববে না। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, এই রকম একটা দাবি করার পর যোগী আদিত্যনাথ, সেটা কি আর কেউ ভাবতে পারবেন বলুন তো? অন্তত একটা অন্যরকম ভাবনা তো মাথার মধ্যে আসবেই, এক পেশে হবে ভাবনাটা। এটা একটা কারণ হতে পারে যোগীর বলার। আর নয়তো এসআইআরে বিজেপির যে প্রত্যাশা পূরণ হচ্ছে না সেটাই জানিয়ে দিলেন তিনি। এটার মধ্যে একটা হতাশার কারণ থাকতে পারে, কিন্তু এটা হতাশাটা তিনি প্রকাশ করবেন একটা এরকম পরিস্থিতিতে, এরকম রাজ্যের, একটা বিজেপি শাসিত রাজ্যের এরকম একজন গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী যিনি মানে সর্বভারতীয় রাজনীতিতে একটা বিশিষ্ট জায়গায় রয়েছেন, এবং এটা বলে নিজেদের ক্ষমতাটা, কারণ লোকে তো বলবে আরে এমন নির্বাচন কমিশন যে বিজেপিকেই এরকমভাবে শুইয়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলে ওর দুর্বল হয়ে গেল নাকি? এরকম একটা উল্টো কনফিউশনও তো হতে পারে। এটা তিনি করবেন বলে মনে হয় না। তাহলে তিনি কি চাইলেন যে বিজেপির ভোটারদের বাদ দিচ্ছে এটা বলে কমিশনের নিরপেক্ষতাটা নিশ্চিত করে দিতে, যাতে বাংলার মতো কোনো রাজ্যে ওই 1 কোটি 1.5 কোটি যে নামই বাদ যাক না কেন কেউ কমিশনকে নিয়ে প্রশ্ন তুলতে না পারে। ভেবে দেখুন কথাটা। কথায় কথায় এখানকার নেতারা কি বলেন, কিছু একটা বলে দেখুন এ রাজ্যে একটা খারাপ কিছু হয়েছে, সঙ্গে সঙ্গে বলবেন আরে এখানকার কথা বলছেন ওরা, ওই উত্তরপ্রদেশে কি হয়েছে, ওই মণিপুরে কি হয়েছে, হাথরাসে কি হয়েছিল। শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে। কোনো কিছু ঘটলে, কোনো কিছু প্রশ্ন সমালোচনার মুখে পড়লেই এখানকার শাসক দলের নেতারা অন্য রাজ্যের দিকে তাকান। এবার কি করবেন? ওই বিজেপি শাসিত রাজ্যের দিকে তাকালে তো তারাই এবার চাপে পড়ে যাবেন। যোগী সেই ব্যবস্থাই কি করে দিলেন। আসলে কি জানেন, রেজিমেন্টেড পার্টি তো, তাই গোটাটাই এক সুরে বাঁধা হলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু অন্য কারোর সাথে সুরটা মিলে যাবে না তো, বা মিলে যাচ্ছে না তো, তাতেও কিন্তু কনফিউশনই বাড়বে। যদিও এটা আপনি জানেন, আমিও জানি, রাজনীতি তো সেটাই চায়। हमारी कहीं कहीं अति उदारता, सहिष्णुता और दूसरों पर विश्वास करने की प्रवृत्ति कभी कभी हमें धोखा दे देती है। वर्तमान में एसआईआर की कार्रवाई हो रही है। 25 करोड़ की आबादी में मतदाता सूची में नाम होने चाहिए कुल 64%, जो 18 वर्ष से ऊपर के होंगे। तो ये संख्या होनी चाहिए 16 करोड़, घट करके ये हो गई है 12 करोड़।
ये जो 4 करोड़ का गैप है, ये मिसिंग है, ये आपका विरोधी नहीं है। इसमें से 85 से 90% आपका मतदाता है, याद करना। এটা এক মহা বিড়ম্বনা। কিন্তু বিজেপির নেতারা বলে এসছেন যে এসআইআর এর ঝাড়াই বাছাইয়ে বাদ যাবে বাংলায় অবৈধভাবে যে সমস্ত মানুষজন, মানে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা ঢুকে পড়েছেন সেই ভোটাররা। কিন্তু 4 কোটি বৈধ ভোটার, তাদের নাম বাদ যাচ্ছে, এই অভিযোগটা উঠল উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ তুললে। এবার দেখুন, এতদিন ধরে এ রাজ্যে আমরা কি শুনছিলাম? এসআইআর শুরুর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলছিলেন একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে তারা একদম লন্ডভন্ড করে দেবেন সব কিছু। এবার সব কিছু যখন এপাশের সঙ্গে ওপাশের বক্তব্য মিলে যাচ্ছে, এটা কীরকম কনফিউশন হয়ে যাচ্ছে না, এরা নিজেদের তালগোল পাকিয়ে যাচ্ছে না? এটা কিন্তু আরও বাড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমেরিকা ফেরত অভিষেক শহরে পা রেখেই এসআইআর নিয়ে মুখ খুলেছেন। এবার এটা তার এসআইআর নিয়ে বক্তব্য পার্ট 2। শুরুর সময় বক্তব্য ছিল ওই বললাম একজনের নামও যদি বাদ যায় তাহলে চারপাশে একদম সোজা বাংলা হচ্ছে লন্ডভন্ড হয়ে যাবে আর কি, এত আন্দোলন করবেন তারা। আর এবার কি বললেন? এবার বুঝিয়ে দিয়েছেন যে রাজ্য বিজেপি যে দাবি করুক না কেন, মোটের ওপর এসআইআর নিয়ে তৃণমূল খুশি। বিহার ভোটের আগেই যখন ওই বিজেপির নেতারা বাংলায় এতগুলো কথা বলছিলেন এখান থেকে রোহিঙ্গা বাংলাদেশি নাগরিকদের নাম বাদ যাবে, খসড়া প্রকাশের পর সেই ইস্যুতেই বিজেপিকে তোপ দেখেছেন অভিষেক। হাতিয়ার করলেন কাকে? সেই এসআইআরের খসড়া তালিকাকেই। অভিষেকের দাবি কমিশনের খসড়া তালিকায় বিজেপি নেতাদের ওই 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গার তত্ত্বটা জাস্ট খারিজ করে দিয়েছে। এবং দেখুন, এই খসড়া তালিকায় যে 24 লক্ষ মৃত ভোটার বাদ গেছেন, সেই বাদ যাওয়াটাও একেবারে স্বাভাবিক ঘটনা, এটাই তিনি বলেছেন। মানে খেয়াল করে দেখুন, অনেকেই বলেন যে এই সমস্ত মৃতরা ভোটার সেজে, মানে জ্যান্ত হয়ে গিয়ে ভূত হিসেবে ভোট টোট দিয়ে শাসক দলের সুবিধা করে দেয় সচরাচর। আর কোন দল বলছি না, শাসক দল যেখানে যে যখন থাকে আর কি। কিন্তু সেই জায়গাটাকেও তিনি সার্টিফিকেট দিয়ে দিলেন, বলে দিলেন যে কোনো ব্যাপার না, এটাই হওয়ার কথা। তো এই 2002 হয়েছিল, 2025 হচ্ছে, মাঝখানে 23 বছর, এই সংখ্যক মৃত ভোটার থাকবেন না, বাদ যাবেন, এটাই তো স্বাভাবিক। আর বাকি যাদের নামটাম রয়েছে যদি ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে তারা ওই আবেদনের ভিত্তিতে আরেকবার নিজেদের ব্যাপারটা ঠিক করে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন। মানে যা হচ্ছে এখন সব ঠিক হচ্ছে। উত্তরপ্রদেশে এসআইআর তারা মানে যদি ধরে নেওয়া যায় যোগী আদিত্যনাথের প্রত্যাশা সেভাবে মেটাতে পারেনি, কিন্তু বাংলার এসআইআর কি তাহলে তৃণমূলের প্রত্যাশা পূরণ করে দিয়ে গেছে এখন পর্যন্ত? এবার কার কথা কোন দিকে নিয়ে যাচ্ছে এটা জানি না, কিন্তু যা শুনছি তাতে তো এইরকমই বোঝাটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো এবারেও যে 24 লক্ষ ডেথ বেরিয়েছে সেটা দেখা গেলে 2%, সেটা অ্যাভারেজে প্রত্যেকটা সামারি ডিভিশনেই বাদ যায়। এবার নো ম্যাপিং যে কেসগুলো, হয়তো কেউ রাজ্য থেকে বাইরে গেছে, এগুলো ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে ক্লেম ফাইল করা হবে। 1 কোটি বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, 1 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে, তাহলে কোথায় তারা? বাংলাকে বাংলাদেশের সাথে তুলনা করে বাংলাদেশি বলে আমাদের পুরো জাতিটাকে আখ্যায়িত করে 10 কোটি বঙ্গবাসীকে যারা অপমান করেছে তারা কান ধরে মানুষের কাছে ক্ষমা চায়। আচ্ছা, এসআইআর কি বারমুডা ট্রায়াঙ্গেল নাকি এসআইআর ভুলভুলাইয়া? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনুপ্রবেশকারীদের খুঁজে পায়নি নির্বাচন কমিশন, তাই বিজেপির প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু তার দল তৃণমূল কংগ্রেস, তৃণমূল কি এসআইআরে প্রত্যাশিত রেজাল্ট পেয়েছে? এসআইআর কি বলছে জানেন? রাজ্যে স্থানান্তরিত ভোটার 19,99,000, মানে 20 লক্ষর মতো। শুধু কলকাতাতেই স্থানান্তরিত ভোটার 2,07,000। এবার কলকাতায় স্থানান্তরিত ভোটারের বেশিরভাগই বাঙালি, যাদের নাম কলকাতার ভোটার তালিকার থেকে বাদ গেছে। যারা বাদ গেছে তাদের অনেকেরই, হয়তো অধিকাংশেরই পদবি হচ্ছে এই ভট্টাচার্য, দত্ত, আচার্য, দাস, মণ্ডল, ঘোষ, বোস এরকম। তার বদলে যারা ভোটার তালিকায় এসছেন তারা কেউ জয়সওয়াল, কেউ আগরওয়াল বা গুপ্তা, অর্থাৎ অবাঙালি।
কলকাতায় এই যে বাঙালি ভোটার কমে গেল, অবাঙালি ভোটার বেড়ে গেল, এতে কার অ্যাডভান্টেজ হলো? তৃণমূলের কার্যকলাপ কিন্তু বলছে এই পরিবর্তনে তারা এখনই সেইভাবে খুশিও হতে পারছে না। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে বাদ পড়েছে 44,786 জন, এরমই হবে সংখ্যাটা, মানে যেটা মোট ভোটারের প্রায় 21.71% মতো। এটা চিন্তার বিষয় নয়? মুখ্যমন্ত্রীর আচরণ তো তাই বলছে। গতকাল নবান্ন থেকে বাড়ি ফিরেই ভবানীপুর বিধানসভা এলাকার তৃণমূলের বিএলএদের নিয়ে জরুরি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে এই পুরো বিএলএদের নির্দেশ দিয়েছিলেন যে পুরো এই যে নতুন খসড়া তালিকা প্রকাশ হলো, যারা বাদ গেল, এই পুরোটা স্ক্রুটিনি করে দেখতে। বিশেষ করে ওই ভবানীপুরের সংখ্যালঘু এলাকায় তৃণমূলের বিএলএদের অনেক মন দিয়ে কাজ করতে, গুরুত্ব দিয়ে গোটা ব্যাপারটাকে বিচার করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এর দুটো মানে হতে পারে। এক, তৃণমূল নেত্রী মনে করছে নতুন যারা ভোটার তালিকায় এসছেন তার দল ম্যাপিং করতে পারেনি, মানে ভোটে জিততে যে জনসংযোগ লাগে সেটা করা হয়নি। ফলে এদের চিহ্নিত করে ভোটের আগে তৃণমূলকে তৈরি থাকতে হবে আর কি। মোদ্দা কথায় এদের মনের মধ্যেও তৃণমূলের সম্পর্কে একটা স্থান তৈরি করতে হবে, তাদেরও এদের চাহিদা ঠাহিদাগুলো বুঝে নিয়ে এদের কাছে পৌঁছতে হবে। এটা স্বাভাবিক স্ট্র্যাটেজি। আর নয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো মনে হচ্ছে যারা ভোটার তালিকা থেকে বাদ গেছেন তারা তাদের অনুগত ছিলেন, তাদের সমর্থক ছিলেন। বাঙালি এর আগে কিন্তু তিনি বাঙালি নিয়ে প্রসঙ্গ তুলেছিলেন এবং অবাঙালিদের ভোট যে কম পাচ্ছে দল, সেটা একটা তিনি ইঙ্গিত দিয়েছিলেন, স্পষ্ট ইঙ্গিত। তাহলে যেখানে বাঙালি ভোটারের সংখ্যা কমে যাচ্ছে তখন তার ভোট কমছে, এটাই কি তার মনের মধ্যে কাজ করছে? এই জন্যই কি তিনি পুরো বিষয়টাকে খতিয়ে দেখতে বলেছেন? দেখুন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয় যে এসআইআরের ফলে অন্তত তার কেন্দ্রে তৃণমূল ভোটার হারিয়েছে, তাহলে এসআইআর সম্পর্কে যোগী আদিত্যনাথের যা প্রতিক্রিয়া, সেটার থেকে তার প্রতিক্রিয়া কি আলাদা? আর সেটা হলে বুঝতে হবে এই এসআইআর কিন্তু কারোরই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি। মানে এসআইআর হাঁস নাকি হাঁসঝাড়ু, সেটাই কেউ ঠিক করে বুঝে উঠতে পারছেন না। আবার ভয় দেখানো, যাদের নাম কাটা গেছে তাদেরকে ফর্ম সি, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 দিয়ে কিভাবে আবার করে ঢোকানো যায়, বিএলএ 2 এবং বিএলওদের নিয়ে কিভাবে এই 2 নম্বরই কাজটা করানো যায়, কারণ যে নামগুলো কাটা গেছে তাকে আবার হিয়ারিং। আমি নিশ্চিত জননেত্রী সেদিনকে নির্দিষ্ট রূপরেখা দেবেন এবং জননেত্রীর সাথে সেদিনকে সেই বৈঠকে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা আগামী দিন লড়াইয়ের রূপরেখা ঠিক করবেন। একদিকে যেরকম 80,631টা বুথে আমাদের বিএলএ 2রা ডাবল জোনাল মার্কিং করে রেখেছেন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, তার সাথে সাথে রাস্তায় আন্দোলনের রূপরেখাও সম্ভবত জননেত্রী সেদিনকেই দিক নির্দেশ করবেন। এখন আর বৈঠক ডেকে কি করবেন? মরা ছেলের কুষ্টি বিচার করতে পারেন, কিন্তু লোকে বলে মরার চুল ছিঁড়ে মরার ওজন কমানো, সে আর ব্যবস্থা আপনার হাতে আর নাই। যা হবার হয়ে গিয়েছে। একজনও ভোটার কি এসে বলছে যে আমাকে ভোটার লিস্টে মেরে ফেলা হয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে জীবিত, এরকম তো নয়। তার মানে সঠিক হয়েছে। মিটিং করার কি আছে? আবার আপনি মিটিং করলেও হারবেন, মিটিং না করলেও হারবেন। দেখুন, প্রত্যাশা পূরণের সম্ভাবনা কিন্তু তার উপরে নির্ভর করে। মানে প্রত্যাশাটা যদি বাস্তবসম্মত না হয়, আকাশ ছোঁয়া অলিক কিছু একটা হয়, তখন থেকে প্রত্যাশা না মানে কোথাও গিয়ে অলিক আশা বলেও তো ধরতে হবে। এরকমই একটা আশার কথা প্রকাশ করে ফেলেছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা ওই এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। রেগুলার বেসিসে উল্টোপাল্টা ভারত সম্পর্কে বলেই থাকে। এবার 7 সিস্টার্স মানে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার ডাক দিয়ে বসেছেন তিনি। এবার তিনি নিজেও জানেন যে এটা একটা বৃথা আশা, কিন্তু এই আশা পূরণের ফর্মুলাটা যেটা হাসনাত দিয়েছেন সেটা কিন্তু ওই পাকিস্তান থেকে শেখা, মানে জঙ্গিদের মদদ দেওয়া। হাসনাত ঘোষণা করে দিয়েছেন যে এজন্য উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে বাংলাদেশের সরকার। এর ফলটা জানেন উনি? ভেবেছেন বাংলাদেশের জনসভার থেকে ভারতের বিরুদ্ধে জিগির তুলছেন। এইভাবে
চারপাশে বিদেশ থেকে আসা টাকায় দেশের মানুষকে ভুল বুঝিয়ে তাদের ঘাড়ে পা রেখে মৃতদেহ পাড়িয়ে ক্ষমতা দখল করেছেন। এবার এখন এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে দেশকে যে আরও বড় বিপদের দিকে নিয়ে যাচ্ছেন সেটা কি তিনি বুঝতে পারছেন? তার কি মাথায় নেই যে এই সন্ত্রাসবাদী বা জঙ্গিদের আশ্রয় দেওয়া মানে ভারতের ব্যাপারে যা ঘোষিত পদক্ষেপ তার মুখোমুখি হওয়া, যেটা পাকিস্তান ইতিমধ্যেই টের পেয়েছে এই অপারেশন সিঁদুরের সময়। দেশকে সেই বিপদের মধ্যে নিয়ে যেতে চাইছেন তিনি, কিন্তু মুশকিল হচ্ছে চোরা না শোনে ধর্মের কথা, এদের মাথায় তো সমস্ত কিছু ঢুকবে না। তাই জন্য বিভিন্ন রকমভাবে উস্কানি দিয়ে ধর্মীয় জিগির তুলে ভারতকে তারা টার্গেট করতে চাইছে। পরিস্থিতিটা এমন জায়গায় গেছে জানেন, যেখানে ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে ভারত। ওখানে যে কোনো সময় ওর বাইরে আজকে আমরা দেখছিলাম কি পরিমাণ মৌলবাদী বিক্ষোভ টিক্ষোভ হচ্ছে ভারতীয় দূতাবাসের বাইরে। সেই জন্যই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে ভারত ডেকে পাঠিয়েছিল এবং তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে কড়া পদক্ষেপ করবে দিল্লি। এ সমস্ত উল্টোপাল্টা কথা সেগুলো বরদাস্ত করবে না। আর নিরাপত্তার কারণে ঢাকার ওই ভারতীয় ভিসা কেন্দ্রও তো বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভুগবেন কারা? বাংলাদেশের সেই সাধারণ মানুষ যাদের চিকিৎসার মতো মানে চরম জরুরি প্রয়োজনে এই ভারতে আসা ছাড়া কোনো উপায় নেই। দেশের মানুষকে এরা বিপদে ফেলছেন, নিজেদের দেশটাকে বিপদে ফেলার জায়গায় নিয়ে যাচ্ছেন। একটা ভালো বাংলা আছে, কঠিন বাংলা, অবিমৃষ্যকারী, এরা হচ্ছেন তাই। দেখুন এই ঘটনা যে ঠিক এমন একটা সময় হচ্ছে যখন ওই বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কূটনৈতিক প্রচারের কাজটা ইউনূস সরকার শুরু করেছে। নির্বাচনে সাক্ষী হতে আমন্ত্রণ জানানো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা। সুরির সাক্ষী মাতা, মানে বাংলাদেশে নির্বাচন হচ্ছে নাকি প্রহসন, এটা মানে প্রমাণ করার জন্য বাইরের থেকে সার্টিফিকেট দরকার। কূটনৈতিক জনসংযোগ শুরুর দিনেই ভারতের প্রত্যাঘাত সামলাতে হলো ইউনূস প্রশাসনকে। এবং সোজা কথা, এই ভারতের মানচিত্র টেনে কথা বলার মাসুল যে গুনতে হবে সেটা প্রথম দিনই তাদের বুঝিয়ে দেওয়া হলো। বাংলাদেশ কিন্তু এখন রীতিমতো চাপের মধ্যে।